মুজিবুর রহমান, জয় মুজিবুর রহমান। বাহ, তা আমরা আলোচনা শুরু করছি। হেলাল ভাই, জি ভাবি শুরু করছি আমরা। জি, শুরু করেন। আচ্ছা, আ- আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। তার কারণ আমাকে আপনি তো সেই বাহান্নর বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে 67-র সেই বিশাল আন্দোলনের মহিলাদের নেতৃত্ব দিয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছেন। মূলত নারীদের সংগঠিত করা এবং তাদের নিয়ে আন্দোলন করা, তাদের নেতৃত্ব আপনি বরাবর দিয়ে এসছেন। তা আমি আপনাকে অনুরোধ করব যে আপনার একেবারে গোড়া থেকে আপনি যেভাবে একজন নারী নেত্রী হিসেবে উঠে এলেন, সেই পর্বটা যদি একটু বলেন ভাবি। আসলে এখানে একটু বিষয় আছে একটা, আপনি যেটা দিয়ে শুরু করলেন, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের মাধ্যমে হয়তো অনেককেই শোনাতে পারবো আমাদের কথা, সেই জন্য মনভাসীকে ধন্যবাদ। এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক রতন মজুমদার তো আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই। আসলে আমার একটু ব্যক্তিগত একটা সীমাবদ্ধতা আছে। আমি আসলে পাকিস্তান আমলে 60 সালে পাকিস্তানে আসি। তার আগে আমি পশ্চিমবঙ্গ থাকতাম, কারণ আমি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার, এবং কলকাতাতে ছিলাম 56 সাল পর্যন্ত। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের গ্রামের বাড়ি বর্ধমানের কেতুগ্রাম থানায়, সেখানে ছিলাম 4 বছর। তারপরে 1960 সালে আমি ঢাকায় আসি, এবং 1960 সালে ঢাকায় আসার পরে 1962 থেকে মূলত আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হই। কাজে ভাষা আন্দোলনের যেটা বলবো সেটা হচ্ছে বইপত্র পড়া, এটা আসলে আমার ব্যক্তিগত কোনো সংযোগ সেখানে নাই। ছাত্র আন্দোলনের পর থেকে আমি বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন আছে সব আন্দোলনে আমি যুক্ত ছিলাম, এবং আমার সাথে আরো অনেক নারী অবশ্যই ছিলেন। 52 বিষয়ে আমরা যেটা জানি আর কি, যে 52 সালে যখন ভাষা আন্দোলন হয়, সে সময় ইডেন কলেজের ছাত্রী যারা ছিল তারা নিজেরা উদ্যোগ নিয়ে রাতের বেলায় ইট মাটি এসব সরবরাহ করে শহীদ মিনার করতে তারা সাহায্য করেছে। এবং সেই সময় যারা ছিলেন তাদের মধ্যে তো বেশিরভাগই প্রয়াত হয়েছেন। সর্বশেষ যিনি ছিলেন রওশনারা বাচ্চু, সেই সময়কার নেত্রী, তিনিও সম্প্রতি পরলোক গমন করেছেন কয়েক সপ্তাহ আগে বোধহয়। তাদের কাছে আমরা যেটা শুনেছি যে সে সময়ও মেডিকেল কলেজের ছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, তারা দলে দলে এসে ভাষা আন্দোলনের সকল কর্মসূচিতে যোগ দিত। এবং বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে যে শহীদ মিনারটা হয়েছে, সেটা যদিও ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররাই তৈরি করেছিল গোপনে, তো তাদেরকে সাহায্য সহযোগিতা ছাত্রীরা করেছিল। এবং এই যে নাদিরা বেগমের কথা আমরা বলি, নাদিরা বেগমকে নিয়ে অনেক দুঃসাহসী গল্প আছে। শোনা যায় যে তিনি একটা স্কুলে পিকেটিং করতে গেছিলেন, কলেজে পিকেটিং করতে গেছিলেন, তখন পুলিশ তাকে খুঁজছিল। তাকে পুলিশ পিছন থেকে ধরে ফেলে, তিনি দেয়াল টপকে চলে যান, তার শাড়িটা পুলিশের হাতে থেকে যায়। তিনি দেয়াল টপকে ওই পারে যে অন্যের কাপড় নিয়ে পরে পালিয়ে যেতে সক্ষম হন। এরকম দুঃসাহসী ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। পরবর্তীতে তিনি আর রাজনীতির সাথে সরাসরি ভাবে সংযুক্ত হন নাই, ব্যক্তিগতভাবে তার কাজ তিনি করে গেছেন। আর যদি 62 ছাত্র আন্দোলনের কথা বলি, আমি আমার ব্যক্তিগত পর্যায়ে আমি 62 প্রথম যে সভাটায় যে মিছিলটা যায়, সেটা হচ্ছে সেই পুরানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবন, এখন যে ঢাকা মেডিকেল কলেজ, যেখানে সেখানে একটা বটতলা আম গাছ ছিল, সেই আমতলাতে একটা সভা হয়েছিল। সেই সভায় আমাদের ইডেন কলেজ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সভাতে প্রথম আমি যাই, এই সেই প্রথম আমার ছাত্র সভায় যোগ দেওয়া। এর পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে পড়ার কালে আমি খুব সরাসরি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাই নাই। পরবর্তী আমি যখন ঢাকা মেডিকেলে ভর্তি হলাম, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে
ঢাকা মেডিকেল কলেজ আপনারা জানেন যে সে সময় রাজনৈতিক সাংস্কৃতিক ছাত্র আন্দোলনের একটা কেন্দ্র বলে ভাবা হয় আর কি। তো সেখানে থাকার ফলে অনেক লোকজনের সাথে সম্পর্ক হওয়ার সুযোগ হলো এবং আমি ক্রমান্বয়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হলাম এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা নির্বাচিত হলাম প্রথম সম্মেলনে, আমার যাওয়ার পরে যে সম্মেলনটা হচ্ছে সেই সম্মেলনে। আমরা যেটা করতাম আসলে যে আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্রীরা ছিলেন তাদের সাথে যোগাযোগ করতাম, তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তার সাথে সাথে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্কুলে যেতাম। স্কুলে যে স্কুলের শিক্ষকদের সাথে কিছুটা তাদের পরোক্ষ অনুমতি নিয়ে আমরা মেয়েদের নিয়ে মিটিং করতাম এবং পরবর্তী তাদের নিয়ে বিভিন্ন সভা যেগুলো হতো কেন্দ্রীয় সভা, সেই সভায় তাদেরকে নিয়ে এসে মিছিল করে যুক্ত হতাম। এবং সেই সভায় যখন আমরা আসতাম আশেপাশের কলেজের ছাত্ররা যারা থাকতেন তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করতেন যাতে মিছিলটা নিরাপদে মূল সভাস্থলে পৌঁছাতে পারে। এইভাবে ছাত্র আন্দোলনের সাথে ছাত্রীদের একটা সম্পর্ক গড়ে ওঠে। এরপরে আস্তে আস্তে ছাত্র আন্দোলনের পরে যখন গণ অভ্যুত্থান যেদিন হয় 24শে জানুয়ারি, যেটা এরপরে তো মাঝখানে ইহিয়া খান ক্ষমতা নেওয়ার পরে আবার একটু আন্দোলন স্তীমিত হয়, এর মধ্যে 6 দফার আন্দোলন শুরু হয়। 6 দফার আন্দোলনেও ছাত্রী হিসাবে এতটা সরাসরি সম্পৃক্ত ছিলাম না, কিন্তু আমরা 6 দফার সভাগুলোতে যেতাম, কিন্তু সংগঠিত করার কাজে আমরা খুব যুক্ত ছিলাম না। আমরা সভাগুলোতে হয়তো উপস্থিত থাকতাম, হয়তো না উপস্থিত থাকতাম, কিন্তু আমরা সংগঠিত করার কাজে খুব যুক্ত ছিলাম না। আমরা মূলত ছাত্র আন্দোলনের কাজেই যুক্ত ছিলাম এবং এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে 6 দফা আন্দোলনের পরবর্তীতে যে 11 দফার কর্মসূচি প্রণীত হয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে, সেই 11 দফার সকল কর্মসূচিতে আমরা ছাত্রীরা সরাসরি ভাবে যুক্ত ছিলাম এবং তারই ধারাবাহিকতায় 24শে জানুয়ারি যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের দিন সেদিন কারফিউ ছিল, সকাল থেকে কারফিউ দেওয়া ছিল, সেই কারফিউ ভাঙার জন্য আমরা সকলে চেষ্টা করছিলাম। এক পর্যায়ে 160 ছাত্র গুলিতে নিহত হওয়ার পরে তখন আর আমাদের চেষ্টা করতে হয় নাই, সাধারণ মানুষই তাদের নিজেদের চেতনার মধ্যে দিয়েই তারা ঢাকা শহর প্রায় ঘেরাও করে ফেলে, ঢাকা শহরের প্রত্যেক আনাচে কানাচে থেকে বের হয়ে আসে, যেটাকে আমরা 24শে জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস বলি। তো সেখানেও আমরা ছিলাম এবং আমরা চেষ্টা করতাম ছাত্রীদের এই ধারার সাথে যুক্ত করতে, কিন্তু কেন্দ্রীয়ভাবে ছাত্র সংগ্রাম পরিষদের যে সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্তটাই বাস্তবায়ন করতে, ছাত্রীদের জন্য আলাদা কোনো বিষয় এখানে ছিল না। আমার যখন ছাত্র আন্দোলন শেষের পর্যায়ে তখন আমাদের কয়েকজনের মনে আসলো যে ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরে সরাসরি রাজনৈতিক দলে সম্পর্কিত হওয়ার কতটা সুযোগ একজন নারী হিসাবে আমি এই সমাজে পাবো, তাহলে আমরা কি এই ছাত্র আন্দোলনের পরেই আমাদের এই সমাজের সামাজিক মুক্তির যে আন্দোলন সেই আন্দোলন থেকে আমাদের বিদায় নিতে হবে কিনা। এই বিবেচনা থেকেই আমরা কিন্তু আসলে বাংলাদেশ মহিলা পরিষদ গড়ে তুলি এবং যার মধ্যে দিয়ে পরবর্তীতে মুক্তিযুদ্ধে আমরা যোগ দিই মহিলা পরিষদ হিসেবে। তো ওই মহিলা পরিষদ করার আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সে সময় এখনকার যিনি আওয়ামী লীগের নেতা কিন্তু তখন ছাত্র ইউনিয়নের নেত্রী ছিলেন মতিয়া চৌধুরী, সে সময় জেলে ছিলেন এবং তিনি একমাত্র মহিলা রাজবন্দী ছিলেন। তো আমরা মহিলাদের কাছে যেয়ে মহিলাদের সাথে পরিচিত হওয়ার লক্ষ্যটাকে সামনে রেখেই মহিলাদের বাসায় বাসায় যেয়ে তাদের সই সংগ্রহ করেছিলাম যে একমাত্র মহিলা রাজবন্দী তাকে মুক্তি দেওয়া হোক। এই দাবি জানিয়ে আমরা একটা স্মারকলিপি পেশ করার জন্য আমরা বিভিন্ন মহিলাদের সই সংগ্রহ করতে যাই এবং এভাবেই আমাদের মহিলাদের সাথে দেশের রাজনৈতিক ঘটনাবলীর সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং তার মধ্যে দিয়েই আমরা মহিলা সংগঠনটি গড়ে তুলি, যেটার নাম বাংলাদেশ মহিলা পরিষদ, যার প্রতিষ্ঠাতা সভানেত্রী বেগম সুফিয়া কামাল ছিলেন, বাংলাদেশের বিখ্যাত কবি, বিখ্যাত সমাজের বিবেক, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন, বেগম রোকেয়ার উত্তরসূরি। তো তার নেতৃত্বে আমরা নারী আন্দোলন গড়ে তুলি যেটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং এখনো তার কাজ চলেছে। আমার মনে হয় যে আমি এই পর্যায়ে এটুকুই বলে থামি, এর পরবর্তীতে হয়তো মহিলা আন্দোলন সম্বন্ধে আমাদের যদি কিছু বলার সুযোগ থাকে আমি বলবো। আমি আসলে মুক্তিযুদ্ধে আপনাদের যে ভূমিকা ছিল সেটা অত্যন্ত উজ্জ্বল ভূমিকা, সেই পর্বটা একটু শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আমরা দুই ভাবে কাজ করি। আমরা কেউ তো দেশের ভিতরে ছিলাম, অনেকেই দেশের বাইরে ছিলাম। যারা দেশের ভিতরে ছিলেন
তারা মুক্তিযোদ্ধাদের যত ধরনের সাহায্য সহযোগিতা করা যায়, তাদের খাদ্য সরবরাহ, তাদের পোশাক সরবরাহ, তাদের ওষুধপত্র সরবরাহ, তাদের জন্য অর্থ সরবরাহ, এগুলোর জন্য নিজেরা উদ্যোগ নিয়ে এগুলো সংগ্রহ করেছেন এবং এগুলো সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সরবরাহের চেষ্টা নিয়েছেন। এবং তার সাথে তো অবশ্যই আছে যে অন্তত পক্ষে কয়েকজন মহিলা ছিলেন যারা মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে সরাসরি অপারেশন করেছেন। তার মধ্যে আমরা তারামণ্ডলীর কথা জানি, গতকাল পত্রিকায় বের হয়েছে আর একজনের কথা, মাগুরা এলাকায় হেলেন বলে একটি মেয়ের কথা, রওশনার কথা আমরা জানি। তারা যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর আমরা যারা বাইরে ছিলাম, আমরা একটা বড় কাজ করেছিলাম, জনমত তৈরি করার কাজটা। বিভিন্ন এলাকায় এলাকায় আমরা ভারতের বিভিন্ন জায়গায় সফর করি, সেখানে এলাকায় এলাকায় সভা করে জনমত সংগ্রহ করা এবং তার সাথে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করা। আমি ব্যক্তিগতভাবে পেশায় চিকিৎসক, কাজে সেই জন্য আমার আরেকটু বাড়তি কাজ করার সুযোগ হয়েছিল। সেটা হচ্ছে যে আমি যাদের সাথে ছিলাম তাদের মধ্যে তাদের যখন মুক্তিযোদ্ধারা ট্রেনিং এর জন্য আসতেন, তাদের ওখানে তারা যখন ট্রেনিং এর জন্য যাওয়ার প্রস্তুতি নিতেন, তখন তাদের মেডিকেল চেক আপ করার একটা কাজ আমার করার সুযোগ হয়েছিল, সেই কাজটা আমি করতাম। এবং এর সাথে আমি সহ এবং আমাদের হোস্টেলে যারা থাকতেন, আমাদের ক্যাম্পে যারা থাকতেন, আমরা সকলে মিলে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা হাসপাতালে থাকতেন তাদের দেখাশোনা করার জন্য হাসপাতালে যেয়ে সেখানেও ডিউটি দিয়েছি আমরা। আর আমাদের যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের জন্য ওষুধ সংগ্রহ করার জন্য মুক্তিযোদ্ধারা অনেকে সেখানে থাকতেন। সাধারণ তাদের পরিবারেরও কেউ কেউ থাকতেন যাদের চিকিৎসার দরকার হতো, তাদের চিকিৎসা, তাদের জন্য ওষুধ সংগ্রহ করার জন্য বিভিন্ন সংগঠনের কাছে যাওয়া, এই কাজগুলো আমরা যুক্ত ছিলাম, এইসব কাজগুলোর সঙ্গে। আমি আশা করি হিলাল ভাই, আপনি আন্তর্জাতিক যুব আন্দোলনের নেতা ছিলেন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেমোক্রেটিক ইউথের কর্তা ব্যক্তি ছিলেন। আপনি বাংলাদেশেও দীর্ঘদিন যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরাসরি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। এবং আমার যতদূর স্মরণে আছে, আপনি ত্রিপুরা ফ্রন্টে কাজ করেছেন এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তা আপনার অভিজ্ঞতা একটু শুনবো, এই যুব আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে আপনার যে ভূমিকা, একটু যদি অনুগ্রহ করে বলেন। প্রথমে হচ্ছে আমরা ফৌজিয়া আপা, মাহবুবজামান, এই তিনজন সহ কোটি কোটি মানুষ আজ থেকে 49 বছর আগে একটি মানচিত্র শত্রুমুক্ত করতে সক্ষম হয়ে পৃথিবীর বুকে একটি নতুন দেশ গঠনের কাজে অংশী হতে পেরেছিলাম। এটা আমাদের জন্য পরম 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 সৌভাগ্য। এরকম সুযোগ খুব কম মানুষের হয়। এই তিনজন আমরা যারা এসেছি, বলতে পারেন 60-এর দশকের শুরুতে ফৌজিয়া আপা, একটু পরে আমি, তার 1 বছর পরে মাহবুবজামান। তো এইভাবে আমরা 60-এর দশকটায় যুক্ত আছি। 60-এর দশকটার কথাটা এই কারণে বলছি যে 60-এর দশকে আসলে মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সালটা হয়েছিল। 62-র আন্দোলন, শিক্ষা আন্দোলন, 63, 64, তারপরে রাজনৈতিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এবং বাংলা নববর্ষ যা নিষিদ্ধ ছিল তাকে নগর রূপ দিয়ে আমাদের মূল আন্দোলনের স্বার্থে আমরা প্রবাহিত করতে সক্ষম হয়েছি। তারপর তো 69-এর মহাগণ অভ্যুত্থান, 6 দফা বঙ্গবন্ধু দিয়েছিলেন, আওয়ামী লীগ দিয়েছিল। 6 দফার দিয়ে আমরা অন্যান্য শক্তিগুলোকে আবেষ্টনে আনতে পারছিলাম না। সুতরাং
বিশেষ রণকৌশল নিয়ে আমরা 6 দফাকে 11 দফায় রূপান্তরিত করে একটা ব্যাপক ঐক্য মোর্চা করতে পেরেছিলাম, যেটা আমার মনে হয় পৃথিবীর সব দেশের সব আন্দোলনেই শিক্ষণীয়। তারপর একটা গণ অভ্যুত্থান ঘটে গেল আমাদের সকলের হিসাবের বাইরে, এবং সেই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ ফাঁসির মুখ থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনে বঙ্গবন্ধুর পেছনেই মানুষ তার আশা আকাঙ্ক্ষাকে ধাবিত করলো। আর আমরা যারা বাম শক্তি, তার একটি প্রধান অংশ, তার সঙ্গে সেই 61 সালের সমঝোতা অনুযায়ী আমরা পাশাপাশি থাকলাম। এবং মুক্তিযুদ্ধটা বলা যায় যে আমরা কারো হিসাবেই ছিল বলে আমার কাছে মনে হয় না যে 25শে মার্চ রাতে এইভাবে আক্রমণ করবে এবং একটি মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব। কেননা মুক্তিযুদ্ধের জন্য আমাদের যে সামরিক প্রস্তুতি দরকার তা ছিল খুব ন্যূনতম পর্যায়ে, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু আমাদের উপর এই পরিস্থিতিটা চাপিয়ে দেওয়া হলো। সবচাইতে সৌভাগ্যের এবং গৌরবের বিষয় হলো এই অপ্রস্তুত সুযোগ বঞ্চিত বাঙালি, বিশেষত কৃষক, যেভাবে এসে অতি অল্প সময়ে সামরিক প্রশিক্ষণ, সরেয়া থেকে শুরু করে সামরিক আক্রমণ করার শক্তিটুকু অর্জন করে তারা শত্রুকে একেবারে বলা যায় যে অত্যন্ত বিব্রত করে ফেলল। কিন্তু এই বিশাল শত্রুকে আমরা আমাদের মুক্তিবাহিনী গড়ে তুলে আক্রমণ করে পরাভূত পুরো করতে পারবো, সেটা সামরিক দিক থেকেই সম্ভব ছিল না। তো মাহবুজ্জামান এসে গেছেন, তাকে অভিনন্দন। তো এখন এই যে মুক্তিযুদ্ধটি, হঠাৎ মুক্তিযুদ্ধ, তাতে এত লোকের এত অংশগ্রহণ, আমাদের দক্ষতা কম কিন্তু আমাদের সাহস আছে, এইসব মিলিয়ে আমরা আমাদের সামরিক বাহিনী মূলত গঠনের জন্য কলকাতা এবং আগরতলা এই দুই জায়গাতে আমরা ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন একযোগে বিশেষ গেরিলা বাহিনী গঠন করে আমরা প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম। আমাদের মূল প্রশিক্ষণ হয়েছে আসামের তেজপুরে সালনবাড়িতে, 4টি ব্যাচে আমাদের প্রশিক্ষণ হয়েছে। তো আমাদের প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, আমি দ্বিতীয় ব্যাচে ছিলাম, মাহবুবজামান তৃতীয় ব্যাচে ছিলেন। তো আমরা ওটার পরে প্রশিক্ষণ নিয়ে অপেক্ষা করেছি অস্ত্রের জন্য, তারপর দেশে প্রবেশ করার চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন আক্রমণে বা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি। তো আমাদের গ্রুপে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা চোত্তাখোলা, মানে ভারতের ভৈরবটিরা চোত্তাখোলা এই অংশ দিয়ে আমরা বেলুনিয়ার কাছাকাছি ওদিক দিয়ে প্রবেশ করেছি। যেদিন প্রবেশ করেছি শত্রু আমাদের উপর আকস্মিক হামলা করেছে, আমাদের 9 জন শহীদ হয়েছেন। আমরা অনেকেই ওই অ্যাম্বুশে বেঁচে যাওয়াটা একটা বড় ব্যাপার ছিল। তবে আমরা প্রত্যক্ষ ভাবে তাদের সঙ্গে লড়াই করার জন্য বাহিনী প্রস্তুত রেখেছিলাম, সেই লড়াইটা করেছি এবং এটা একটা বেতিয়ারার সেই প্রতিরোধ যুদ্ধ, এটা আমাদের দেশে অত্যন্ত সম্মানের সঙ্গে উল্লেখ করা হয়। এবং আমাদের এই বাহিনী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক শত্রু প্রতিরোধমূলক কার্যকলাপে নিয়োজিত ছিলেন। তো মাহবুজ্জামান তারটা বলবেন, তিনিও এই সময় জানতেন না কোথায় তার পরিবার, আমিও জানতাম না কোথায় আমাদের পরিবার। এরকম এই যে ফৌজিয়াপা আছেন এখানে, ওনার হাজবেন্ড বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সভাপতি ছিলেন এবং তিনি এখন পৃথিবীতে নেই। তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে আমি উপযুক্ত কিনা। আমাকে বলেছেন কোনোদিন আর বাবা আমার সঙ্গে দেখা করতে পারবেন না। আমি বলেছিলাম আমি আপাতত 15 বছর আমাকে সময় দেন, এই পর্যন্ত আমি কথা দিলাম।
বাকি তার 15 বছর পরে এসে আলাপ করবো। যাই হোক, আমাকে রিক্রুট করলেন তিনি এবং প্রশিক্ষণ গ্রহণ করলাম আমরা সেই দেশপুরে। তারপর দেশে প্রবেশ করলাম, করতে গিয়ে হারালাম। আর ঘটনাটি হলো এইভাবে ভারতের শক্ত নেতৃত্ব, ভারতের জনগণের অভাবনীয় সহায়তা এবং সপ্তম নৌবহর আমেরিকার, তার বিপরীতে সোভিয়েত ইউনিয়নের 20তম নৌবহর, ভারত সোভিয়েত চুক্তি, অনেক কিছু মিলিয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে আমাদের বাংলাদেশ নামক শিশুটা জন্মগ্রহণ করলো। এবং এইখানে সাধারণ লোকের এত স্বতঃস্ফূর্ত সমর্থন আর ওদের এত হিংস্র গণহত্যা, সবটা মিলিয়ে অল্প সময়ের মধ্যে আমরা যে মানচিত্র গঠন করতে পেরেছি, এটা খুব বড় ব্যাপার। এবং আমরা একজন অসাধারণ সাহসের নেতা পেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার প্রতিনিধিরা অবস্থান করে তার প্রতিনিধিদের সাব্যস্তের অংশ এই মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বটা দিয়েছে ভারতীয় সরকার, ইন্দিরা গান্ধী। এবং একই সঙ্গে আমি ইন্দিরা গান্ধীর পাশে PN হাকসার, DB ধর যারা ছিলেন তাদেরকেও স্মরণ করছি, কলকাতার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ। এবং যে আগরতলা বা ত্রিপুরা অঞ্চল বললেন, আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, শরণার্থী শিবির শত শত, সেখানকার বাচ্চারা আমাদেরকে বুঝতে পেরেছে আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে স্যালিউট দিয়েছে। তো ওই স্যালিউটের মর্যাদা রক্ষা করার জন্য আমরা দেশে ঢুকতেই আমরা একটু রক্তধারা বইয়ে তাদের স্যালিউটকে সম্মানিত করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আপাতত। আচ্ছা, মাহবুব ভাই, এবার আপনার কাছে আসবো। হ্যাঁ, আমি দুঃখিত যে আমার একটু দেরি হয়ে গেছে, আমার আসলে না, আরেকটা ঠিক আছে। সেই আজ তো থাকারই কথা, আপনার তো খুবই ব্যস্ত থাকার কথা। বিষয়টা হচ্ছে যে এই যে বিজয় দিবস, স্বাধীনতা অর্জনের 50 বছর, এটা তো একটা শুধু ঐতিহাসিক নয়, এটা সুনির্দিষ্টভাবে বাঙালি জীবনে একটা যুগান্তর ঘটিয়েছে। একটি রাষ্ট্রের জন্ম এবং সেই রাষ্ট্রের জন্ম ধর্মকে উপেক্ষা করে ভাষা সংস্কৃতিকে সামনে দাঁড় করিয়ে এই রাষ্ট্রটি জন্মগ্রহণ করলো। এবং সেখানে ধর্মীয় সাম্প্রদায়িকতা কোনো অবস্থাতেই বাধা হয়ে দাঁড়ায়নি। এটা বাঙালি চেতনার একটা উদ্ভাস ঘটেছিল। তা আপনার তো আমি শুনেছি যে আপনার প্রজন্মে বাবা মারা ছেলে মেয়েদের বলতেন যে মাহবুব জামানের মতো হতে হবে। আপনি এরকম একজন অনুকরণীয়, একেবারে ছোট বয়স থেকে অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তা আপনি কিভাবে, অবশ্যই বামপন্থী আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে, কিন্তু এই মুক্তিযুদ্ধের প্রতি আপনি আকৃষ্ট হলেন কিভাবে, এবং আপনি যে বিশেষ দায়িত্ব পালন করেছিলেন সেই প্রসঙ্গটা যদি একটু বলেন। ধন্যবাদ রতনদা। প্রথমে আমি মনভাসী গ্রুপকে ধন্যবাদ জানাই এই আয়োজনটা করার জন্য। এবং যেহেতু বিষয়টা বিজয় দিবস এবং আজকের বাংলাদেশ, তো আমি সেই প্রসঙ্গেও বলবো। আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময়টা যদি আমরা বিবেচনা করি, আমি সবসময় বলি যে আমরা যারা 60-এর দশকে তরুণ ছিলাম, আমরা একটা মানব ইতিহাসের একটা শ্রেষ্ঠ দশক আমরা দেখেছি। কারণ এই দশকের শুরুর আগ মুহূর্তে 1959 সালে আমেরিকার নাকের ডগায় ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবার সমাজতান্ত্রিক রাষ্ট্র জন্ম হলো। এবং এই
ষাটের দশকের সব কিছু যদি দেখি, যে ফ্রান্সের যুব বিদ্রোহ, বার্কলে ইউনিভার্সিটির ফ্রিডম স্পিচের আন্দোলন, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন স্বাধীনতার আন্দোলন, ভিয়েতনামের যুদ্ধ, আমাদের 69-এর গণ অভ্যুত্থান, সামরিক শাসন বিরোধী যুদ্ধ, বিটলসের আবির্ভাব, এবং সবকিছু মিলিয়ে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছু মিলিয়ে এই দশকটা ছিল একটা শ্রেষ্ঠ দশক বলা যায় ওই 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 শতকে। কিন্তু ইদানিং কিন্তু আজকাল আমি মনে করি যে আমরা সবসময় ভাবতাম যে আমরা বোধহয় সবচেয়ে সৌভাগ্যবান প্রজন্ম বাংলাদেশের বা ওই সময়কার বিবেচনায়। ইদানিং কিন্তু সেই ভুলটা মনে হয় ভাঙছে, যে আজকের যারা মিলেনিয়াল প্রজন্ম, অর্থাৎ এই শতকে যারা জন্মগ্রহণ করেছে, তারা আমাদের চেয়ে আরো অনেক এক্সাইটিং, অনেক কন্ট্রিবিউটরি কাজ করতে পারবে বলে, এবং বিশেষ করে আমাদের দেশের মতো বাংলাদেশে এই যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে, এবং আমাদেরও ডিজিটাল বাংলাদেশের রূপকল্প আছে, এটা কিন্তু মিলে যায় তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের মুক্তিযুদ্ধের বিবেচনাটা অন্যরকম, এইটা একটা অন্য ধরনের বিজয় আমাদের এই প্রজন্ম নিয়ে আসতে পারবে। আমরা ওই 60-এর দশকে আমরা আসলে এখন ভাবতেই পারি না যে আমরা মুক্তিযুদ্ধে না যোগদান করে কিভাবে থাকবো। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি আরেকটা এসেছিলাম, সেখানে তারা বলল যে মাহবুব ভাই এতই শান্তশিষ্ট এবং অমায়িক ইত্যাদি, উনি কিভাবে মানে মুক্তিযুদ্ধ করেছে, রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটা ভাবা যায় না। আসলে ঠিক আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমি কিন্তু এখনো কখনোই ঠিক করতে পারি না যে 49 বছর পার হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই তো সেদিনের ঘটনা, আমরা তো যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম, জয়লাভ করলাম ইত্যাদি। আবার আমার কাছে মনে হয় যে ওই ওই যুদ্ধটার সময় আমরা সবাই অল্প এই সময়ের জন্য হয়তো অতি মানব হয়ে গিয়েছিলাম অথবা সুপারম্যান হয়ে গিয়েছিলাম। ঠিক তাই। হ্যাঁ, এটা আমি এখন স্বাভাবিকভাবে কখনো এই সাধারণ একজন ইউনিভার্সিটির ছাত্র, আমরা তো ইউনিভার্সিটির ছাত্র, তাও একটাই আমাদের যে কৃষক গ্রামের আমার সাথে যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধে যোগদান করেছে, তাদের অধিকাংশ কৃষক পরিবার থেকে এসেছে, অধিকাংশ গরিব পরিবার থেকে এসেছে, এবং তারা এমনকি রাইফেল বানানো হয়তো লিখতে পারবে না, হয়তো স্টেন গান কখনো দেখার প্রশ্নই ওঠে না, কিন্তু তারা তো শিখেছে। কাজে এই যে অতি মানবীয় একটা বিষয়, সেটা হচ্ছে ওই সময়কালের জন্য সেটা হয়েছে। হ্যাঁ, আমার দায়িত্ব ছিল, আমি থার্ড ব্যাচে ছিলাম আমাদের, এটা আগে হেলাল ভাই বলেছেন, আমরা খুবই কৃতজ্ঞ ওই সময়কার ভারতের জনগণ, ভারতের সরকার, ভারতের সেনাবাহিনী, তারা যেই ভূমিকা পালন করেছে। আমরা তেজপুরের মতো গেরিলা বিষয়ক একটা উন্নত মানের প্রশিক্ষণে আমরা প্রশিক্ষিত হব এটা কখনো ভাবি নাই। আমাদের যুদ্ধ করতে হবে তো সেটা তো ভাবিই নাই কখনো, তারপরে প্রশিক্ষণ গ্রহণ করেছি। পাকিস্তানের সেনাবাহিনী যাকে বলা হয় সবচেয়ে চৌকস, সবচেয়ে উন্নত, সবচেয়ে আধুনিক, সবচেয়ে দুর্ধর্ষ সেনাবাহিনী, তার সাথে যুদ্ধ করার জন্য যে মনোবল, সেটা কিন্তু দেশ মাতৃকা জুগিয়েছে। সেটা ওই যে অতি মানবীয় ব্যাপারটা বললাম, সেটা আমরা যখন 400 জনের এই তার আমার কমান্ডার ছিলেন, আমি ডেপুটি কমান্ডার, কমান্ডার ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, উনি অবশ্য প্রায় 10 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমি ডেপুটি কমান্ডার হিসেবে 200 জনের দায়িত্ব ছিলাম, 200 জনের দায়িত্ব পালন করে আমার পরে আমার কমান্ড এরিয়া ছিল মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের একটা অংশ, এবং সেখানেই আমার প্ল্যাটুন নিয়ে, আমাদের 22 জনের প্ল্যাটুন নিয়ে, এবং আমরা যেহেতু গেরিলা প্রশিক্ষণ পেয়েছিলাম, আমাদের কৌশলটা ভিন্ন। যুদ্ধের মূল কৌশল হচ্ছে যে রান, অর্থাৎ আমাকে আক্রমণ করতে হবে কিন্তু আবার বেঁচে থাকতে হবে, কারণ আরো আক্রমণ করার জন্য। যে এটা কিন্তু কঠিন, কিন্তু সেই কৌশলগুলো, যে কাট অফ রাখা, কভার দেওয়া, অ্যাসার গ্রুপ তৈরি করা, অ্যাসার গ্রুপ নিয়ে যুদ্ধ করা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হয়েছে। এখন আমরা হয়তো
সাধারণ সময়ে এই আর্মির যারা যারা কাজ করে তারা একরকম ইনসেনটিভ থেকে বা একরকম চিন্তা মোটিভেশন থেকে কাজ করে। আর তখন কিন্তু এটা শুধুমাত্র দেশের উপরে আক্রমণ হয়েছে, দেশকে বাঁচাতে হবে, সেইভাবে করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা 19-21 বছর বয়স তখন ছিল, আমাদের উপর আক্রমণ এসেছিল, আমরা সেটার জন্য দরকার ছিল অস্ত্র, কাজেই আমরা অস্ত্র ধরেছি। আজকের বাংলাদেশে যে 19 বছর 21 বছর, সে বাংলাদেশের জন্য কি করবে? সে কিন্তু এতদিন পর্যন্ত আমরা কয়েকটা জেনারেশন কিন্তু হারিয়েছি, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসটা বিকৃতভাবে শুনেছে অথবা শুনে নাই। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে আমরা এই মুক্তিযোদ্ধারাই আজকে এত সম্মান পাচ্ছি, এত শ্রদ্ধা পাচ্ছি। আমি জানি যে আগামীকাল আমি মারা গেলে একটা রাষ্ট্রীয় সম্মান পাবো, একটা গার্ড অফ অনার দেওয়া হবে, একটা পতাকা দিয়ে আচ্ছাদিত করা হবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এই আমাদের দেশেই যারা মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে গিয়ে এই স্বাধীনতার বিরুদ্ধে বলেছে, তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে আমাদের দেশে। যারা এই আলবদর রাজাকার আমাদেরকে হত্যা, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়েছে, তারা মন্ত্রী হয়েছে, তারা দেশ শাসন করেছে। আমরা কখনো ভাবি নাই আসলে যে এই দেশে আবার মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিল তাদের বিচার হবে। আমার অনেকে যখন আমাদের বুদ্ধিজীবীগণ বলেন যে আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, আমি কিন্তু খুবই হামলি এবং পোলাইটলি তার বিরোধিতা করি। কারণ যদি সংস্কৃতি বলি তাহলে হচ্ছে যে এটা আবহমান কাল থেকে চলে আসা। যেই দেশ তার মুক্তিযুদ্ধের 45 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে, সেই জাতি অনেক উন্নত জাতি। যেই দেশ তার বঙ্গবন্ধুর হত্যার 43 বছর পরে তাদের বিচার করতে পারে, সেটা একটি বিচারহীনতার রাজনীতি। হ্যাঁ, বিচার হচ্ছে না, অনেক জায়গায় বিচার হয় নাই, শেষ হয় নাই, হচ্ছে না, খুঁজে পাওয়া মানে উদ্যোগ নাই। কিন্তু আমরা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে একটা প্রমাণ করেছি যে এই জাতিটা এই কাজটাও করতে পারে। এবং সেই কারণেই আমি কিন্তু খুব আশাবাদী। মানে আমাকে এখন এই যে যখনই বিজয় দিবস আসে, কিছুক্ষণ আগেও আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা যুদ্ধ করেছেন, আপনারা কি এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছেন? আমি অকপটে বলি যে হ্যাঁ, আমি তো এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি। হ্যাঁ, এই বাংলাদেশ তো এখন অনূর্ধ্ব 19-এ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিচ্ছে ক্রিকেটে। এই বাংলাদেশের তো ওরা হিমালয় মানে এভারেস্ট জয় করতেছে। এই বাংলাদেশের তরুণরা তো রোবোটিক্সে গোল্ড মেডেল পাচ্ছে। এই বাংলাদেশের তরুণরা তো গণিত অলিম্পিয়াডে গিয়ে পুরস্কার নিয়ে আসতেছে। এই বাংলাদেশের যুবকরা তো মাইক্রোসফট আর অ্যামাজন আর টেকনোলজিতে একটা বিরাট কাজ করছে। আর আমি তো জানি যে চতুর্থ শিল্প বিপ্লব মানে হচ্ছে কম্বিনেশন অফ লজিক এন্ড নাম্বারস। উই আর ভেরি স্ট্রং ইন লজিক এন্ড নাম্বারস। আমি যদি এই তরুণদের সাথে কাজ না করতাম, তাহলে হয়তো আমার মধ্যে অনেক রকম প্রশ্ন আসতো। আমি এখন কিন্তু খুবই মানে কনফিডেন্ট যে এই জাতি একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটাতে পারবে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবটা আমাদের জন্য, কারণ আমরা জানি যে এই যে আমরা শুধু বাংলাদেশ না, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা, এরা কিন্তু ঐতিহ্যগতভাবে এথনোগ্রাফি মানে নৃতাত্ত্বিক ভাবে, ঐতিহ্যগত ভাবে, ঐতিহাসিক ভাবে তারা কিন্তু যুক্তিশাস্ত্র এবং অঙ্কশাস্ত্রে স্ট্রং। এবং সেটা দিয়ে কিন্তু আমি যখন এখন জাপানে গিয়ে অনেক প্রশংসা শুনি যে জাপান, ইউ হ্যাভ ম্যাজিক্যাল কিডস, তোমার কাছে একদম জাদুকরী সমস্ত মেধা আছে। আমরা কিন্তু বুঝি যে এরাই হচ্ছে আজকের দিনের মুক্তিযোদ্ধা। কাজেই আমি এই বিজয় দিবসে আজকের বাংলাদেশ যখন দেখি, তখন আরেকটা উজ্জ্বল বাংলাদেশ দেখি। এবং তখন মনে হয় আমরা যেই সাহসটা নিয়ে যেই দুর্ধর্ষ যুদ্ধগুলো আমাদের দেশে পরিচালনা করেছি এবং পাকিস্তানের মতো চৌকস আধুনিক সেনাবাহিনীকে পরাজিত করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই মিত্রবাহিনীর
সাহায্যের কারণে আমাদের এটা ত্বরান্বিত হয়েছে, তখন আমি বুঝি যে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবো। এবং সেই জন্যই বিজয় দিবসটা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে প্রতি মুহূর্তের ব্যাপার। আমাদের প্রতিনিয়তই আমাদের এটা রাখতে হবে যে কোনো কারণে আমাদের পুরা জাতির উপরে একটা হীনমন্যতা গড়ে উঠেছিল, আমরা গৌরবটা হারিয়ে ফেলেছিলাম, সেই গৌরবটাকে ফিরিয়ে আনার যুদ্ধ, এবং সেই যুদ্ধটা এখনো চলছে। আমি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি অস্ত্র নিয়ে, আমি এখন যুদ্ধ করছি মেধার সম্পন্ন তাদেরকে নিয়ে, এবং সেটাও আমার কাছে একই রকম যুদ্ধ, এবং সেই যুদ্ধেও আমি জয়লাভ করব সেটাই আশা করি। এবং সেই জন্য মানবাসী গ্রুপকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বিজয়ের ধারাটাকে রক্ষা করার জন্য আপনারা এই আয়োজনটা করেছেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা সারা বছরের এই বিজয়ের যে বছর, এই বছর আমরা একাধিক প্রোগ্রাম করব আর কি, আপনাদের সহযোগিতা প্রয়োজন। কিন্তু আমি আরেকবার ভাবির কাছে আসতে চাইছি। ফৌজিয়া ভাবি, উনি ৬২ সালে গেছেন ইয়েতে বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং সেই সময় থেকে গোটা ৬০-এর যে দশকটা, এই দশকটা নানাভাবে মূলত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য। এই দেখতে পাচ্ছি না ফৌজিয়া আপাকে, অর্থ নেট চলে গেছিল, আবার ফিরে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই পর্বে মহিলা, এখান থেকে মহিলা পরিষদ, অর্থাৎ খালাম্মা মানে বেগম সুফিয়া কামালের সভাপতিত্বে যে সংগঠন, এই সংগঠন তো সামগ্রিকভাবেই মহিলা চেতনার বিকাশে একটা বিশাল ভূমিকা পালন করেছিল, অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা। এবং বেগম সুফিয়া কামাল ছিলেন গোটা জাতির কাছে মাতৃস্বরূপ একটা মূর্তি, যার পদতলে বসে মানে সমগ্র বাংলাদেশ তার কথা শুনতেন, তার উপদেশ শুনতেন, এবং তার নির্দেশই ছিল একটা মানে বুদ্ধিজীবীদের কাছে একটা আবশ্যিক গ্রহণযোগ্য একটা বিষয়। সেই মহিলা পরিষদে আপনি নেতৃত্ব করেছেন, আজও করছেন। আমি ওই যে ছবিটা আমার মনে আছে, মেডিকেল কলেজ থেকে বেরিয়ে ৫২-র কথা বলছি, ওখান থেকে একটি মিছিল যাচ্ছে, মেয়েদের মিছিল। সেই মিছিলে মানে বন্দুক কাঁধে মেয়েরা রয়েছে। সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত, এই দীর্ঘ সময় নারী চেতনার উন্মেষের ক্ষেত্রে আপনারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি হেনা দাসের কথাই জানি, আরো অনেকের কথাই জানি, মনোরমা মাসিমা তারও আগের ব্যাপার। তা সেই নির্দিষ্টভাবেই নারী জাগরণের ক্ষেত্রে আপনি যে কাজ করেছেন এবং যে ভূমিকা পালন করেছেন, সেই প্রসঙ্গটা যদি আরেকটু বিস্তারিতভাবে বলেন। ধন্যবাদ রতনদা। আসলে মানে যদি শুধু মহিলা পরিষদের কথা বলি, নারী জাগরণের সঙ্গে নারী জাগরণের বিষয়ে কথা বলতে যে, তাহলে আমার মনে হয় যে একটু অন্যায় হবে। সেই জন্য আপনি যেটা বললেন আর কি, যে এই মহিলা পরিষদ হওয়ার আগেও কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ডটা পূর্ব পাকিস্তান ছিল, সেখানে কিন্তু নারী আন্দোলনের একটা ইতিহাস ছিল। আপনি যেটা বললেন ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস, মনোরমা মাসিমাদের ইতিহাস, হেনা দাসের ইতিহাস, প্রীতিলতা ওয়াদ্দেদারের ইতিহাস, আরো আগে। কাজে এরকম বিপ্লবী নারীর কাজ, আন্দোলন, ইতিহাস এটা ছিল। কিন্তু পাকিস্তান হওয়ার পরে যেটা হলো আসলে, যে পাকিস্তান হওয়ার ১ বছরের মধ্যেই নারীদের উপরে অনেক বাধা নিষেধ নেমে আসলো। এবং সেই সময় নারীকে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় পাকিস্তানের, সেখানে নারীকে একটা দেখা হয় যে সে সুন্দর করে সংসার করবে, সেই লক্ষ্যে নারীকে তাকে শিক্ষিত করে তুলতে হবে। নারী শিক্ষার বিষয়টা একেবারে
পিছনে চলে গেল, সেটার মধ্যে কোনো গুরুত্বই থাকলো না। কাজে এইভাবে কিন্তু ক্রমান্বয়ে পরবর্তীতে পর্দা, মুসলমান ধর্মের সংস্কৃতি, এগুলো নারীদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছিল আর কি। এবং তার বিরুদ্ধে একটা নারীদের সংগঠন বা নারীদের কথা ছিল, যার নেতৃত্বে আমি বলবো যে সুফিয়া কামাল একজন অগ্রজ ছিলেন সেই পর্বে আর কি। এবং এটা আমরা ইতিহাস থেকে জানি যে সুফিয়া কামাল যে যখন পশ্চিমবঙ্গ থেকে ভারত পূর্ববঙ্গে চলে গেলেন, ঠিক সেই সময়টা পূর্ববঙ্গেও একটা সাম্প্রদায়িক হানাহানি চলছিল, যার জন্য সেই সময়কার যারা রাজনৈতিক বা নারী নেতৃবৃন্দ ছিলেন তাদের সেখানে থাকাটা খুব কঠিন হয়ে আসছিল। এবং সেই জন্য সেই সময়কার যে একজন ঐতিহাসিক নারী ছিলেন এবং বিপ্লবী নারী ছিলেন লীলা রায়, তিনি যখন পূর্ববঙ্গ ত্যাগ করেন সে সময় তিনি সুফিয়া কামালের সাথে দেখা করেন এবং সুফিয়া কামালকে তিনি বলেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এই আন্দোলনের ধারাটা বহমান রেখো। এবং সুফিয়া কামাল আমৃত্যু কিন্তু নারী জাগরণের ক্ষেত্রে এই যে নারীকে যে সমাজের সামগ্রিক আন্দোলনের একটা অংশ হিসাবে রূপান্তরিত হয়েই আন্দোলনটা করতে হবে নারীর বিজয়ের জন্য, সেই জায়গাটাতে একটা চেতনা দাঁড় করানোর চেষ্টা করেছেন শুরু থেকেই। তার নির্দেশে মহিলা পরিষদ সেভাবেই কাজ করেছে যে নারী আন্দোলন একটা বিচ্ছিন্ন বিষয় না, নারীকে সংগঠিত করবে একটা সামাজিক শক্তি হিসাবে, যে সামাজিক শক্তি পুরো সমাজের বিকাশটাকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা নারী আন্দোলনকে প্রথম থেকে দেখে এসেছি এবং এখন আমরা সেভাবেই কাজ করি আর কি। আমরা এটা অবশ্যই মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, উচিত নয়, এবং আমি করতেও চাই না। সেটা হচ্ছে বাংলাদেশের নারীর জীবনে যথেষ্ট পরিবর্তন এসেছে। মাহবুব বলে এভারেস্ট জয় করেছে, নারীরা এভারেস্ট জয় করছেন। নারীরা বিভিন্ন পেশায়, সাংবাদিক নারীরা যখন প্যান্ট শার্ট পরে ক্যামেরা নিয়ে রাজনৈতিক নেতাদের পিছন পিছন ছবি তুলতে দৌড়ায়, তখন খুব আশা জাগে যে সাম্প্রদায়িক গোষ্ঠী যতই লাফাক, এদেরকে ঘরে ঢোকানোটা বোধহয় সহজ হবে না। যতই পোশাকের কথা বলুক যে পোশাকের জন্য নারীদের প্রতি ধর্ষণের সংখ্যা বাড়ছে, নির্যাতনের সংখ্যা বাড়ছে, মনে হয় যে এটা তারা হয়তো একটু বোকা স্বর্গেই বাস করছে, যে এই জাগরিত নারীকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। যখন সকালবেলায় দেখি 12 থেকে 35 বছরের মহিলারা দলে দলে গার্মেন্টসে যাচ্ছে টিফিন কেরিয়ার হাতে, পাশে ফেরার সময় আবার দেখা যায় যে হয়তো তার সাথে তার সহকর্মীটির সাথে গল্প করতে করতে ফিরছে গার্মেন্টসের মেয়েরা, এই যে একটা তাদের সামগ্রিক চেতনার ক্ষেত্রে যে একটা নিম্নবিত্ত থেকে শুরু করে আমি বলবো উচ্চবিত্তর ক্ষেত্রে হয়তো পরিবর্তনটা একটু কম এসছে, শিক্ষিত সম্প্রদায়ের ক্ষেত্রে যে নারীর জীবনের চিন্তাধারার যে পরিবর্তনটা এসছে, এটা অবশ্যই বাংলাদেশের এই অভ্যুদয় এই পরিবর্তনটা ঘটিয়েছে। আমি যেটা বললাম যে আমি অন্যান্য দেশের ইতিহাস পড়েও দেখেছি, দেশে যখন একটা ক্রাইসিস হয় বা দেশে যখন একটা মানে আন্দোলন হয়, বিপ্লব হয়, তখন নারী কিন্তু কয়েক ধাপে গিয়ে যায়। যেমন আমাদের মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা প্রথম যে সভাটা করেছিলাম সে সভায় আমরা কি বক্তব্য দেবো সেটা দিতে যে আমরা দেখলাম যে যেটা বাংলাদেশের জন্য অভাবনীয়, হাজার হাজার মহিলা দাঁড়িয়ে গেছেন যারা পরিবারের প্রধান, নারী প্রধান পরিবার আগে কিন্তু পাকিস্তান আমলে এত দেখা যায় নাই। মুক্তিযুদ্ধের মধ্যে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন তার সেই সব শহীদের পরিবারের নারীরা প্রধান হয়ে তার পরিবারটাকে হাল ধরেছেন এবং পরিবারটা আগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে সমাজের মধ্যে একটা বিবর্তন হয়ে যায়, সেই বিবর্তনের কিছু অভিঘাত নারীদের উপর পড়ে ঠিকই, কিন্তু নারীর চেতনাতেও সেটা একটা ধাক্কা দেয়, যে ধাক্কাটা আমরা এই বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যে দিয়ে দেখেছি এবং বাংলাদেশের নারীদের এখন যে জীবনের পরিবর্তন সেটার মধ্যেও দেখছি। আপনারা হয়তো জানেন যে সামাজিক সূচকে কতগুলো জায়গায় বাংলাদেশ মানে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে, এমনকি ভারতের চেয়েও নারী শিক্ষার ক্ষেত্রে, নারীর সামগ্রিক সামাজিক সূচকে কিন্তু এগিয়ে আছে। আমরা এখনো পিছিয়ে আছি কতগুলো জায়গায়, যেমন আমাদের এখনকার পর্যায়ে বিশেষ করে করোনা অভিজ্ঞতার ফলে সেটা আরো বেড়েছে, সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহটা আমরা এখন প্রতিরোধ করতে পারি নাই, আমরা পিছিয়ে আছি এখনো। নারীর প্রতি সহিংসতা সেটা খুবই গুরুতর আকার ধারণ করেছে। তবে আসার কথা এই যে সাম্প্রতিককালে মানে গত আমি বলবো কয়েক মাস বা এক বছর ধরতে পারি যে সমাজও এই বিষয়ে একটু সচেতন হচ্ছে, মহিলারা ছাড়াও অন্যান্য অংশ নারী সহিংসতার বিরুদ্ধে বলা শুরু করেছে। আশা করা যায় এটার মধ্যে দিয়ে হয়তো আমাদের জীবনে কিছু পরিবর্তন আসবে। কিন্তু আমরা আমাদের নারী আন্দোলনটাকে দেখি একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে, যে সমগ্র সমাজের মুক্তির মধ্যে দিয়েই আমাদের
নারীর মুক্তিটাকে অর্জন করতে হবে। এবং নারীর মুক্তিটা শুধু নারীর জন্য না, এটা পুরুষের জন্য। নারী মুক্তি হলে নারী পুরুষ উভয়ে মুক্ত হবে এবং নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ হবে, যেখানে উভয়েরই অংশীদারিত্ব থাকবে, উভয়েরই ক্ষমতা থাকবে, উভয়েরই দায়বদ্ধতা থাকবে। এরকম একটা সমাজ গড়তে পারলেই নারীর জীবনের মুক্তিটা আসবে আসলে। এবং এটা নারীর মুক্তি বলা ঠিক হবে না, মানুষের মুক্তি আসবে। এবং মানুষ হিসাবে নারীকে আমরা যদি সেই মানুষ হিসাবে নারী যদি দাঁড়াতে পারে নিজে, তাহলে নারীরও মুক্তি হবে। এইভাবে আমরা কিন্তু নারী আন্দোলনটাকে দেখছি এবং সেভাবেই আমরা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মহিলা পরিষদের কাজটাকে আমরা পরিচালনা করি। সেইটার সাথে সাথে আমাদের ইস্যু ভিত্তিতে কাজ তো অবশ্যই করতে হয়। যেমন নারীর পক্ষে আইন করার জন্য আমাদের আন্দোলন করতে হয়, নারীর কর্মক্ষেত্রে পরিবেশের জন্য আন্দোলন করতে হয়, আমি বললাম বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আমাদের আন্দোলন করতে হয়। নারী ইস্যুতে আমরা আন্দোলনগুলো করি, কিন্তু আমরা মনে করি যে নারীর এই ইস্যুগুলো কেবলমাত্র নারীর ইস্যু না, এটা সামগ্রিকভাবে পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই এজেন্ডাগুলোকে সমাজকে, রাষ্ট্রকে এবং পরিবারকে, দেশকে, সকলকেই এটা অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করে এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবেই আমরা নারী আন্দোলনটাকে দেখি। এবং অবশ্যই বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নারীর জীবনে যে মুক্তির বারতা এনেছিল, সেটা বাংলাদেশের নারীরা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং সেটা গ্রহণ করে তারা সেই মুক্ত আকাশে পদচারণার জন্য নিজেদেরকে তৈরি করছে বলে আশা করি এবং তার প্রমাণও দেখতে পাচ্ছি। এটুকুই বলতে চাই আমি। ধন্যবাদ। আচ্ছা, একটু আমি মাহবুব ভাইয়ের কাছে ফিরে আসব। মাহবুব ভাই খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আজকের যে নতুন প্রজন্ম উঠে এসছে, মেধায়, মননে যারা অনেক অনেক এগিয়ে, এবং আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশ একটা নতুন স্তরে উন্নীত হবে, যেখানে এই যে আজকের যৌবন, এই যৌবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এক্ষেত্রে দুটো বিষয় বলবো। একটা হচ্ছে যে অনেক চেষ্টা করেও বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার যে ভয়াবহতা, সেইটির থেকে বাংলাদেশ আজও বেরিয়ে আসতে পারি। এবং বাংলাদেশের এই যে নব উত্থিত যে যৌবন, এই যৌবন যদি সঠিক অর্থে তারা যদি কার্যকর ভূমিকা পালন করতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশে এই মৌলবাদী যে ঘটনাবলী ঘটছে, এগুলোকে স্তব্ধ করে দেয়া যায়। সেই ব্যাপারে কতটা কার্যকর ভূমিকা নেওয়া যাচ্ছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলা যদি বিভাজন না হতো 47-এ, আজকে যে বাংলাদেশে বিশাল সংখ্যক মানে বৌদ্ধিক মননে যে বিরাট পরিবর্তন ঘটেছে, বিশাল পরিবর্তন ঘটেছে, মানে আমার কাছে বিস্ময়ের যে আমি যখন তুলনা করি রবীন্দ্রনাথের গান, এই বঙ্গে রবীন্দ্রনাথের গান গাওয়া হয় প্রায় একটা যান্ত্রিক ভাবে, কতগুলো মেথড সেটাকে অন্ধভাবে অনুসরণ করা। কিন্তু বাংলাদেশে হয়তো ওয়াহিদুল হকের একটা বড় অবদান আছে, কিন্তু বাংলাদেশের রবীন্দ্রনাথের গান, সেই গানের সাথে যে হৃদয়বত্তার যে যোগসূত্র থাকে, আর সেইটি কিন্তু আমরা এই বাংলায় খুঁজে পাই না। এই যে একদিক থেকে আবেগ, আর একদিক থেকে একটা বিশাল সম্ভাবনা নিয়ে যৌবন আপনাদের মতো মানুষের নেতৃত্বে তারা সংগঠিত হতে পারছেন। শুনতে অসুবিধা হচ্ছে? না না, শুনতে পাচ্ছি। সেই ব্যাপারে মানে আপনি কতটা আশাবাদী, অর্থাৎ কত দ্রুত এই বাধাবিঘ্ন পেরিয়ে বাংলাদেশ এমন একটা দেশে রূপান্তরিত হবে? ইতিমধ্যেই আমরা দেখতে পাই, যখন উত্তরপ্রদেশ দিল্লির সীমান্তে 12 লক্ষ কৃষক তারা যখন আন্দোলনে 21 দিন ধরে একই সঙ্গে আন্দোলন করে যাচ্ছেন, আজও প্রায় 1 লক্ষ মহিলা, শিশু তারা যুক্ত হয়েছেন। আজ
এবং প্রতিদিনই যুক্ত হচ্ছেন। 21 জন এখনো পর্যন্ত মারা গেছেন এই শীতে এবং অন্যান্য কারণে। তা এই যে লড়াই, এই লড়াইটা তো ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, সেখানে জনসংখ্যাও বিশাল এবং সংগঠিত মানুষ নিয়ে এই আন্দোলনটা ঘটছে। মুক্তিযুদ্ধের সময় সে সুযোগ ছিল না, কিন্তু আপনি চমৎকারভাবে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে একটা অদ্ভুত সময় ছিল সেই সময়টা, যে সময় মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম গোটা ষাটের দশক এবং তারপর মুক্তিযুদ্ধ, এই যে পুরো পুরো পর্যায়টা, এই পর্যায়ে যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, আপনারা একটি ইতিহাস তৈরি করলেন। আমাদের মতো দেশে, আমি ভারতবর্ষে বাস করি, আমাদের মতো দেশে আমরা প্রায় 100 বছর আমরা এই অনুশীলন করছি, কিন্তু এই অনুশীলনে আমরা এখনো পর্যন্ত 2-4 পাও এগোতে পারিনি। আপনাকে অনুরোধ করবো এই পর্যায়টা বলতে, সেটা হচ্ছে যে সত্যি সত্যি বাংলাদেশের এই উত্তরণ, আপনি মানে সময়সীমার কথা যদি বলি, আমি কাঠবেড়ালি নই, একটা পিঁপড়ের দায়িত্ব পালন করেছিলাম মুক্তিযুদ্ধে। কখনো সীমান্তে, কখনো ওই উদ্বাস্তুদের জন্য যে শিবিরগুলো করা হয়েছিল সেই সব শিবিরে স্বেচ্ছাসেবকের কাজ করতাম। তা ফলে আমারও তো বাংলাদেশের আজকের যে উত্তরণ, সেই উত্তরণে কোথাও যেন আমিও অনুভব করি আমার একটা অংশ রয়েছে। ওই পিঁপড়ের মতো হলেও একটা অংশ আমার রয়েছে। সেই সুবাদেই এটা আমার প্রশ্ন, যে বাংলাদেশের এই দ্রুত পট পরিবর্তন আর কত সময়ের মধ্যে আপনি আশা করেন? যেহেতু আপনি মূলত আজকের ইন্টেলিজেন্সিয়া, আজকের যুবকদের নিয়ে কাজ করছেন, তাদের পোটেনশিয়ালিটি ইত্যাদি আপনি অনেক ভালো বোঝেন, জানেন। ধন্যবাদ রত্ন। আসলে আমি খুবই 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 আশাবাদী, এই জন্য যে আমি ওদের সাথে কাজ করি। আমি এখন একটা ডিফারেন্স দেখতে পাই যে মুক্তিযুদ্ধটা নিয়ে আজকের প্রজন্ম, অর্থাৎ এখন যারা 21 থেকে 30 বছর বয়স, তারা যে গভীরভাবে ইনডেপথ স্টাডি করছে, এটা কিন্তু আমরা করার সুযোগ পাইনি। কারণ আমরা যুদ্ধ করেছি, আমরা স্বাধীন করেছি, স্বাধীনতার 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করেছে, পাল্টে গেছে পট, এবং সেইভাবে অনেক ষড়যন্ত্র ইত্যাদি হয়েছে, ওগুলো নিয়েছিলাম। কাজে ইতিহাসটা কিন্তু স্থিতি নেয় 30-40 বছর পরে বা এরকমই। কাজে আমি কিন্তু সবসময় বলি এখন যে দিস ইজ এ নেশন রিস্টার্টিং আফটার 40 ইয়ার্স। অর্থাৎ অনেকে হিসাব করে এরকম বলেন যে 21 বছর আমরা হারিয়েছি, যে 75 থেকে 96। আমি আসলে ঠিক অঙ্কের হিসাব করি না, আমি মনে করি, কারণ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন আপনার নিশ্চয়ই জানা আছে, যে 1971 সালে 7ই মার্চ ভাষণটা দিয়েছিলেন। আজকে 47 বছর পরে ইউনেস্কো বলছে যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিচ ইন দ্য হিউম্যান কাইন্ড হিস্ট্রি। তো 47 বছর কেন লাগলো? কারণ ইতিমধ্যে তো সবকিছু মানে ওলট পালট হয়ে সব চলে গেছে। কাজেই গত 10 বছরে যেই প্রজন্মটা, এই মিলেনিয়াল প্রজন্ম যারা এসছে, এই সব জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু ইনডেপথ স্টাডি করছে এবং তারা মুক্তিযুদ্ধকে বুঝতে চায়। শুধু মুক্তিযুদ্ধ না, আমার কাছে যখন আসে যে আচ্ছা, এই যে শুনি যে 15 শতাব্দীতে পর্তুগিজ এক্সপ্লোরাররা, মানে যাদেরকে আমরা জলদস্যু বলি, তারা তো আসলে জলদস্যু না, তারা এক্সপ্লোরাররা তাদের সমুদ্রগামী জাহাজ নিত পালাম বন্দর থেকে, যেটা এখন সোনারগাঁ, এবং সন্দ্বীপ থেকে। এটা কিভাবে খুঁজে বের করা যায়, এবং এই যে অনুসন্ধিৎস বিষয়টা এই তরুণদের মধ্যে, আজকের তরুণদের মধ্যে, সেটা আমাকে আশা জাগায়। এবং একটা চলমান প্রক্রিয়া এই ইয়াংদের মধ্যে আছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে উদ্ভাবনী, ইনোভেটিভনেস।
আমি আমি ঠিক জেনারেলাইজড ওয়েতে বলবো না যে ভারত তো অবশ্যই ইনোভেটিভ অনেক কিছু করছে। আমাদের এই ইয়াং এই তরুণ এখন যারা তরুণ তারা কিন্তু খুবই ইনোভেটিভ, তারা টেকনোলজির ক্ষেত্রে ইনোভেটিভ, গানের ক্ষেত্রে ইনোভেটিভ। তারা ফোক সঙ্গীতকে যেভাবে ফিরিয়ে নিয়ে আসছে আমাদের জীবনে, আমার ধারণা যে এটা অভাবনীয়। এখন ওই শাহ করিমের গান অথবা সেই পুরানো মানে কি বলে লালন শাহর গান তারা যেভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা শুরু করছে এখনকার প্রজন্মের কাছে, এটা ঠিক একই জিনিস কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই কারণে ওই সাম্প্রদায়িকতার প্রশ্নটাকে আমি সবসময় মনে করি যে হ্যাঁ, এটা একটা বিপদ আছে। এই বিপদটা কিন্তু শুধু আমাদের দেশে না, আমরা যদি দেখি তাহলে দেখবো যে সারা বিশ্বব্যাপী কিন্তু এই জিনিসটা একটা আছে। যেমন 60-এর দশক আমরা একরকম ভাবে দেখেছি উন্মোচনের দশক হিসাবে, এখনকার এই দশকটা বা এই শতকের শুরুটা থেকে আজকে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এই সাম্প্রদায়িকতা অথবা ধর্মান্ধতা, এমনকি পশ্চিমা দুনিয়াতেও কিন্তু এই সব ধর্মের ক্ষেত্রেই ধর্মান্ধতার এইগুলো দেখা যাচ্ছে। কাজেই সেই জায়গায় আবার প্রতিরোধ করছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম। আপনি নিশ্চয়ই জানেন যে গণজাগরণ মঞ্চ নামে একটা মঞ্চ গড়ে তুলেছিল আমাদের তরুণরা। সেটা না হলে কিন্তু আমরা যুদ্ধাপরাধীদের বিচার এইভাবে কাদের মোল্লারও ফাঁসি হতো না, এই সালাউদ্দিন কাদের চৌধুরী আর সমস্ত যারা ফাঁসির কাছে ঝুললো সেটা হতো না। কাজেই এই যে তরুণ প্রজন্ম তারা শুধু এবং আজকে এই যে ব্লগার হিসাবে বা মুক্ত চিন্তা হিসাবে এই শিকার হচ্ছে কিন্তু তরুণরাই, হ্যাঁ মূলত, এবং তারাই কিন্তু ফাইট করছে। কাজেই হ্যাঁ, একটা অন্ধকার শক্তি আছে, তারা কার্যকর, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা ফাইট করার মতো শক্তিও কিন্তু, এবং সেই সৃজনশীলতা এবং উদ্ভাবনী নিয়ে তারা দাঁড়িয়েছে। আরেকটা জিনিস যুক্ত হয়েছে, এটা একটু অন্যরকম বিষয়টা হচ্ছে কোভিড। আমরা কিন্তু জানি যে মহামারীর ইতিহাস, মানব ইতিহাসে হাজার বছর যাবৎ অনেক রকম মহামারীর শিকার হয়েছে মানব সভ্যতা, এবং গত 5 শতক যদি দেখি তাহলে দেখা যাবে যে এই প্রতিটা মহামারী কিন্তু বড় ধরনের একটা সামাজিক পরিবর্তন নিয়ে এসছে। সামন্তবাদের উচ্ছেদ হয়েছে মহামারীর পরপর, পুঁজিবাদের বিকাশ হয়েছে মহামারীর পরপর, এমনকি বিজ্ঞানের নিউটনের থিওরি সেটাও মহামারীর সময় হয়েছে, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি সেটাও মহামারীর সময় হয়েছে, বিথোভেনের গ্রেটেস্ট কনসার্ট পিস সেটা মহামারীর সময় হয়েছে, শেক্সপিয়ারের যতগুলো অমর গাথা নাটক আমরা জানি সেগুলো সবই অধিকাংশ মহামারীর সময় তৈরি হয়েছে। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিও মহামারীর সময় হয়েছে। কাজেই এই মহামারীটা কিন্তু আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব এখনকার যেটা, এটাকে এগিয়ে দিবে। এবং সেই মানে লাইফস্টাইলে যে ডিজিটাল ট্রান্সফরমেশন, এটার প্রধান শক্তি কিন্তু তারুণ্য, এবং আমাদের দেশটা তারুণ্যের দেশ, এবং তারুণ্যের দেশ হিসাবে আমরা যে ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে পারি, আমি পাচ্ছি বলবো না, পেতে পারি। কারণ 2015 থেকে 2045 এই 30 বছরের একটা, যেখানে আমাদের আজকের জনসংখ্যা 66% 28 বছরের নিচে, এরকম সুযোগ কিন্তু খুব কম দেশের, কম জাতি, কম সময় পেয়েছে। আমরা যতটুকু জানি সাম্প্রতিক ইতিহাসে যে 70-এর দশকে এই দুইটা দেশ এই সুযোগটা পেয়েছিল, একটা সাউথ কোরিয়া আর একটা নাইজেরিয়া। সাউথ কোরিয়া সেটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছে, সেজন্য তারা উন্নত দেশ হয়েছে, উন্নত জাতি হয়েছে, আর নাইজেরিয়া পারেনি, কাজে তারা এখনো পর্যন্ত ভুগছে। কাজে সেই ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি যে আমাদের এই তারুণ্য প্রপারলি যদি আমরা যেই ধারায় আগাচ্ছে ডিজিটাল বাংলাদেশ, চতুর্থ শিল্প বিপ্লব এবং তাদের উদ্ভাবনী, তাহলে আমরা খুবই আশাবাদী আমাদের দেশ সম্পর্কে। হ্যাঁ রতন দা, এটাই আমার কথা।
হ্যাঁ, ঠিক আছে। আসলে আহ, আমরা এই মুহূর্তে আমাদের দেশে তো ধর্মীয় সাম্প্রদায়িকতা নয়, ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এবং সেই সেটা একটা তীব্র লড়াই। সেই আহ ফলে আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কা থেকেই আমি প্রশ্নটা করেছিলাম। আমি হেলাল ভাইয়ের কাছে একটু আসতে চাই। হেলাল ভাইকে বলবো, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীকালে তার আন্তর্জাতিক যে প্রভাব বিশ্বজুড়ে পড়েছিল, এই ব্যাপারে যদি আপনি সুনির্দিষ্টভাবে আপনার মতামত জানান। আমি নুরুজ্জামানের কথার পাশে একটা কথা রাখতে চাই, সেইটাই বলি আগে। সেটা হচ্ছে আশাবাদের উপাদানগুলো যথেষ্ট উজ্জীবক এবং তরতাজা, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সকলেরই একটা সরলীকৃত মূল্যায়ন ছিল, বাংলাদেশে সাম্প্রদায়িকতার চিরতরে কবর হইয়া গিয়াছে। আমরা মূল্যায়নে অবশ্যই ভুল করেছি। আমরা অর্জনটাকে বড় করে দেখেছি। অবশ্যই স্বাধীন বাংলাদেশ মানচিত্র, জাতীয়তা ব্যাপারগুলো ছিল, কিন্তু দীর্ঘকালের, যেই কারণে পাকিস্তানটা হয়েছে, যে সাম্প্রদায়িক পরিস্থিতি, সাম্প্রদায়িকতা, সেটা কিন্তু জনগণের মনের ভিতর থেকে সেভাবে যায়নি। এবং আজও যদি আমরা বলি, খুব যথাযথভাবে যদি অনুসন্ধান করি, আমাদের তরুণদের মধ্যে বা স্বাভাবিকভাবে অন্যান্য অংশের মধ্যে তো আছেই, সাম্প্রদায়িকতাটা একটা জটিল রূপে আছে। আমাদের উন্নয়ন, এই পদ্মা সেতু তো আমাদের হয়েই গেল প্রায়, আমাদের আইটিতে বিস্ময়কর উন্নয়ন এবং আরো হবে। এই সব কিছুর মাঝখানে এই দুর্বলতাটা যদি থেকে যায় তাহলে ক্ষতিকর। পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল বুদ্ধিজম, পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল খ্রিস্টিয়ানিজম সারা পৃথিবীকে যেইভাবে গ্রিপ করছে, সারা পৃথিবীর বিকাশকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, তো সেইটার শিকার আমরাও হতে পারি। সুতরাং এই বিপদটার কথাটা আমাদের সবারই ভাবা দরকার। আজকে ভারতে যেভাবে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, সেটা আমাদের সাম্প্রদায়িক শক্তিকে ফুয়েল দিচ্ছে। আমরা অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়ন এবং বিস্তার, বিকাশ ও সম্ভাবনার মধ্যে যাচ্ছি, আর একটা মহা ঈশান কোণে একটা ঝড়ও দেখতে পাচ্ছি। এই দেখতে পাওয়াটা একটা ব্যাপার। তো যুদ্ধটা চলবে, সাম্প্রদায়িকতা তাদের অন্ধকার, অসাম্প্রদায়িকতা তাদের আলো, এইটা মিলিয়ে এই যুদ্ধটা চলছে, চলবে, এবং যুদ্ধটা আমরা করছি, সাহসের সঙ্গে করতে হবে, এটুকু এখানে বলতে পারি। আমি আরেকটা প্রশ্ন করেছিলাম, আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের এই যে নবজন্ম, সেই বাংলাদেশের এই এই আত্মপ্রকাশ, তার আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল বলে মনে করেন? ওই সময়ে, আচ্ছা, ওই হ্যাঁ, ওই সময়ের সময়টায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদি আমরা বলি, হ্যাঁ, হ্যাঁ, ওই সময়ের আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদি আমরা বলি, আমরা অনেকেই সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। তাতে আমরা অনুভব করেছি যে যারা সংগ্রামী শক্তি, মূলত বাম মধ্যধারার, তারা সকল জায়গাতেই অত্যন্ত খুশি এবং একটা অ্যাচিভমেন্ট হয়েছে। আর সেই বিচারে পৃথিবীর বিভিন্ন দেশে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য যা আছে আন্তর্জাতিক ভাবে
আমাদের এই মহলটায় অনেক হয়েছে, উজ্জীবনের ব্যাপার ছিল, আমরাও উৎসাহিত ছিলাম। কিন্তু বিপরীতে দেখা যায় যে এই মুসলিম উম্মাহ নামক এই জায়গাটায়, বিশাল জায়গাটায় পাকিস্তানিদের প্রভাব রয়ে গিয়েছিল। ওরা আমাদের এই যে প্রকাশ, বাংলাদেশের যে প্রকাশ, এটাকে মেনে নিতে চাইছিল না এবং যুদ্ধাপরাধীদের তারা আশ্রয় দিয়েছিল। ওদিকে যেহেতু আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, আমেরিকার জনগণ এবং কিছু নেতৃবৃন্দ আমাদের পক্ষে ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমেরিকা বিরুদ্ধে ছিল, চীন বিরুদ্ধে ছিল। সেই বিচারে সমাজতান্ত্রিক দুনিয়ায় আমরা বিরাট সম্বর্ধনা পাচ্ছি এবং উন্নয়নশীল বেশ কিছু দেশে বিরাট সম্বর্ধনা পাচ্ছি, কিন্তু একটা বড় অংশের মধ্যে আমরা কি পাই, মানে আমাদের যুদ্ধ করেই অনেক চেষ্টা করেই সুতরাং দুটোই আছে। আমরা দারুণ সম্বর্ধনা সম্মান পেয়েছি সমাজতান্ত্রিক এবং উন্নয়নশীল কতগুলো দেশের মধ্যে। ভারতে তো কথাই নেই, বিশেষত ভারতের বাঙালিরা যেভাবে সমর্থন দিয়েছে, যেভাবে আনন্দিত হয়েছে, এবং বঙ্গবন্ধু যখন ব্রিগেড ময়দানে ফেব্রুয়ারিতে বক্তব্য রাখতে গেলেন, তখন যেভাবে তারা আনন্দ প্রকাশ করেছে, ওইখানে আমি বাঙালি জাতীয়তাবাদের বোধের একটা মহা সমাবেশ হিসেবে সেটাকে চিত্রিত করতে পারি বলে মনে করি। সেটাই হয়েছে, কিন্তু তারপর নানা কারণে হতাশাও এসেছে, না সেই জীবনটায় কি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অংশে আমরা দারুণ পপুলার হয়েছি, আরেকটা অংশ আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, এবং তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সাময়িক সাফল্য পেয়েছিল। ধন্যবাদ। মানে সেই অবস্থাটা আপাতত কেটে গেছে, এটা আমরা ধরে নিতেই পারি না? আপাতত কেটে গেছে এটা কি বলা যাবে? এটা চলতেই থাকে। আমার মনে হয় না যেটা আপাতত কেটে গেছে এটা বলা যাবে। সাম্প্রদায়িকতার প্রশ্নে একটা অনুরোধ আমি করব, সেটা হচ্ছে যে এই আগামী 1 বছরের মধ্যে আমরা এরকম আরো বেশ কয়েকটা আরেকটু সংগঠিতভাবে আরেকটু সময় নিয়ে আমরা আরো কয়েকটি আলোচনা করব। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা বাংলাদেশের এখন একেবারেই প্রথম সারির নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রে, আপনাদের কাছ থেকে এই সহযোগিতা ভবিষ্যতে চাইব এবং আপনারা এই সহযোগিতা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। অবশ্যই অবশ্যই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাষীকে ধন্যবাদ, তারা মাহবুব ভাই, ধন্যবাদ হেলাল ভাই। তাহলে আলোচনা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনি নিজের যত্ন নেবেন। শুভরাত্রি।